ভালো মামা মামা নাই গো হনু হয়েছে। এবার কথা শুনে দুর্গা দেবী আর কি থাকতে পারে। কথা শুনে দুর্গা দেবী ওই আমার আর কি থাকতে পারে। ওরে খুঁজতে গেল দুর্গা মাতা ভোলানাথের দ্বারে। খুঁজতে গেল খুঁজতে গেল দেবী আমারই ছুটতে ছুটতে আমার ছুটতে ছুটতে গেল আমারই ওই হনুরি দলে গিয়ে দুর্গা দেবী কয় ভোলানাথ নিজের স্বামীকে তো দুর্গা চিনতে ভুল করেনি। অনেক হনু বসে আছে, সেই হনুর দলে আমার ভোলা হনু হইয়াছে। আমার দুর্গা দেবী গিয়ে বলছে ভোলানাথ এমন সুন্দর দেহ, তুমি হনু হইয়া আছো কেন ভোলানাথ? একটু বলো সেই কারণ, এইখানে শুনিব যে আমি সত্য বিবরণ। ভোলানাথ বলছে দুর্গা কি বলবো, আমি নিজে বর দিতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছি। হরিবোল হরিবোল, আমি নিজের বরে নিজেই ফেঁসে গিয়েছি। আমি ওই বিকাশুরকে বর দিয়েছিলাম নম শিবায় নমো এই মন্ত্র বলে যার মাথায় তুমি হাত দেবে তার মাথাটা ভস্ম হয়ে যাবে। এখন আমার মাথায় হাত দিতে এলো, এটা কেমন হলো জানেন? দাঁড়াও নন্দ, একটা কথা বলে, একটা ছোট্ট গল্প বলি আমি বলছি। মানে এক মারারির বুঝলেন ছেলে হয় নাই, কোনো সন্তান নাই। তা মারারি মনে মনে ভাবলো আমার এত কিছু আছে, একটা সন্তান হইল না। শিবের কাছে আরাধনা করেছে, এ ভোলানাথ যদি আমার কোনো পুত্র সন্তান হয় তোমাকে একটা কিছু দেবো, ভালো জিনিস উপহার দেবো। এখন শিবের বরে মারারি একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, খুব আনন্দ উপভোগ করছে। তা মারারি এক বন্ধু যাচ্ছে, মারারির সঙ্গে দেখা হয়ে গেছে। বন্ধু আজকে এত উল্লাসিত ভাব কেন? আর বললো না আমার একটা পুত্র সন্তান হয়েছে। আচ্ছা বন্ধু, ওই ভোলানাথের আশীর্বাদে আমার একটা বেটা ছেলে হয়েছে। তা আমি মনে মনে ভাবছি ভোলানাথকে একটা কিছু দিতে হবে, নতুন কিছু একটা দিতে হবে। তা কি দেব বন্ধু? তারপরে কি আর দেবে? ভোলানাথের ওই ষাঁড়টা তো অনেক দিনকার ষাঁড়, অনেক দিনকার ষাঁড়, ও চলতে পারে না ভালো, ও একবার দুর্বল হয়ে গিয়েছে। যদি দিতে হয় একটা হিষ্টপুষ্ট ষাঁড় কিনে ভোলানাথকে দাও কা। ভোলানাথ চেপে চেপে বেড়াবে, এখন কি করবে? ভোলানাথ এখন একটা হাত থেকে ভালো ষাঁড় কিনে নিয়ে মারারি ভোলানাথকে দিতে চলল। আর ভোলানাথ সেই ষাঁড়ের পিঠে চেপে আসছে, আর মারারি হিষ্টপুষ্ট ষাঁড় মারারি নিয়ে দিতে যাচ্ছে। আর ষাঁড় ওই ভোলানাথের ষাঁড়কে দেখে এই যে বইলে চলল, মারতে চলল। আর ভোলানাথের ষাঁড় হইলো দুর্বল ষাঁড়, এই মারারি ষাঁড় এইবার হিষ্টপুষ্ট ষাঁড় নিয়ে চলল মারারি। আর শিবের ষাঁড় হইলো দুর্বল ষাঁড়। মারারি ষাঁড় দেখে ভয় পেয়ে শিবের ষাঁড় তখন ছুটে ছুটে বেড়াইছে বনে বনে। আর শিব সেই পিঠে চেপেই আছে, ষাঁড়ের পিঠে চেপেই আছে। মারারি ষাঁড় তাড়া করেছে, আর শিবের ষাঁড়ও ছুটে ছুটে মরছে। এবার বনে বনে ঘুরছে, তো যে বনের ডালে লেগে খোঁচাই খাঁচাই শিবের গা বা ছিঁড়ে খুঁজে যা তা হচ্ছে। শিব একবার দুমিয়ে গিয়েছে। দুর্গা কি করছে? দাগা দাগা বর দাদা। শিব বলছে হারে আমি বর দিয়ে বিপদে পড়লাম, বর দিয়ে আমি বিপদে পড়লাম, আজ বনে বনে আমি ঘুরে মরলাম, আমি বিপদে পড়লাম। তেমনি
ওই বিকাশুরকে বধ দিয়ে বিপদে পড়েছে, দুর্গাকে বলছে আজ বিপদে পড়েছি দুর্গা, তুমি করো একই উপায়, তা নইলে তোমার স্বামীকে আর ফিরে পাবে না। আমার দুর্গা বলে ভোলানাথ গো, তুমি চিন্তা করো না, তবে যে মন্ত্র দিয়েছ উপায় করব, এখন কথাটা শোনো না। কি বর দিয়েছিলে? নম শিবায় নম বলে যার মাথায় হাত রাখবে তার মাথা ভস্ম হবে। বেশ, তুমি কিছুক্ষণ বসে থাকো। এই যে কথা শুনে দুর্গা অসুরের নিকটেতে গেল। এই যে সুন্দরী রূপ দেখেই অসুরী মুগ্ধ হলো। ওরে অসুরী বলে, ওগো নারী, আমারে বিবাহ করিবে তুমি, তুমিও ধন্য হবে আমিও ধন্য হব, শোনো মোর বাণী। দুর্গা বললে, হ্যাঁ গো, তোমার সঙ্গে বিয়ে করতে আমার ইচ্ছা। আমার যে স্বামী আছে সে শালা বুড়ো, সে বুড়ো বুড়োর সঙ্গে আর আমার সংসার করতে ভালো লাগে না, তা তোমার সঙ্গে আমি সংসার বাঁধবো। তবে বুড়ো হইলে কি হবে, সে ভালো নাচতে জানা, জানো? তুমি যদি নাচতে পারো, যদি নাচে দেখাইতে পারো তুমি, তোমার সঙ্গে বিয়ে করে করবো আমি স্বামী। বুঝলো, কেমন নাচতে পারে দেখাও, আমি সেই রকমই দেখাবো। তখন দুর্গা কোমরে হাত দিয়ে নাচছে, ও কোমরে হাত দিয়ে নাচছে। নাচতে নাচতে বাহুতে হাত দিয়েছে, অসুরও বাহুতে হাত দিয়েছে, কানে হাত দিয়েছে, অসুরও নেচে যায়। নাচে বিবর হয়েছে, দুর্গা মাথাতে হাত দেয়। আমার মাথাতেই অসুর যেই হাত দিল, অসুরের মন্ত্র মনে পড়ে গেল, ওইখানেই অসুরের মাথাটা ভস্ম হইল। দুর্গা ফিরে এসে বলে, ভোলানাথ গো, আর হনু হইতে হবে না, এবার হনু ছেড়ে বাড়ি এসো। ও গো চাঁদের সোনা, বলো আমি না থাইলে কি গতি হইতো, আমি না থাকলে কি গতি হতো রে। ওরে এই রকমের বেটা ছেলে আমার, ও কি গতি হতো রে। আমরা জানি ওই যে ধোপার মেয়ে পা ধুয়ে বামুনে জলে খেল রে। ওই আমার বামুনে জল খেলো। আজ একে একে তোমার কাছে জানাইব ভালো, একে একে ও গো একে, ও গো একে একে তোমার কাছে জানাইব ভালো গো, জানাইব ভালো। আমার ধোপার মেয়ে রজকিনী নানুরে যারে বাড়ি। ওরে মরি মরি রে, আরে ধোপার মেয়ে, ধোপার মেয়ে রজকিনী নানু নেজার বাড়ি। ওরে চণ্ডীদাস বামনে ছেলে নীল পদ ধরি। আর চণ্ডীদাস, ওরে চণ্ডীদাস বামনের ছেলে নীল পদ ধরি গো, নীল পদ ধরি। আর পা ধোয়ায়ে জলে তার খায় পা ভাই, ধোয়ায়ে জল খেলো, ওরে পা ধোয়ায়ে জলে খেলো পা ভাই। ধোয়ায়ে জল খেলো ভাই। বলো নারী কত ধন্য বটে, পা ধুয়ে জল খেলো ভাই। যে আমাদের এই নানুরে, বীরভূম জেলা নানুরের বাড়ি, যার নাম রজকিনী, সে হলো কে ধোপার কন্যা, আর ব্রাহ্মণের ছেলে হলো চণ্ডীদাস। আপনারা জানেন সবাই এই ইতিহাসটা। ওই চণ্ডীদাস ধোপানি মেয়ে ওই রজকিনীর পাটা ধুয়েছিল, তবে তার সাধন সিদ্ধ হয়েছিল। পা ধুয়ে জল খেয়েছিল, তবে তার সাধন সিদ্ধ হয়েছিল।
তাহলে ব্রাহ্মণের ছেলে ধূপপানির মেয়ে পা ধুয়ে খাইল। আপনারা জানেন, তাই বলেছিল রামী রামী এ দুটো চরণ শীতল জানিয়া শরণ লইলাম আমি। রামী বলতে ওই রজকিনী, পর না ভাবিও তুমি, তুমি যেন আমার পর ভেবো না। সেই চণ্ডীদাস রজকিনীকে সাথে নিয়ে তার সাধন ভজন করেছিল। এই ভজন তত্ত্ব শিখিয়েছিল একমাত্র সেই ধূপানির মেয়ে রজকিনীর পাদ। বলো আর কি বলবো? হ্যাঁ, খালি পুরুষ 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 করলে হবে না। ওই মেয়ে ছেলে ওই পায়খানা, পুকুরের পায়খানা তে এদের নাক নাই, পুকুরে পুকুরে পায়খানা সদ্য, এরা নাকে নাই, তাদের ইয়ে গন্ধ পায় না। এসব কথা বলে গান হবে না, বলে কাঁচা কথা। সার কথা ধরে গান করো, জানো না? ওরে নামে যার জয়দেব, নামে যে গোস্বামী, আর নামে যার জয়দেব। এ ভাই দাঁড়া তো, ওরে নাম যার জয়দেব, এটাই আছে সবার জানা। আমার গীত গোবিন্দ শ্লোকে লিখতেছিল তার বাসনা। গীত গোবিন্দ শ্লোক লিখবে, আগে শাস্ত্রতি গান হোক। আজকে কাঁচা কথা রং কথা যখন হইল না, আর হইলে লাভও নাই। দুটো ভালো কথাই হোক। মানুষ তো ভালো কথা শুনতে ভালোবাসে, কারণ এরা তো পশু না, এরা তো মানুষ। দুটো ভালো কথা সবাই শুনতে ভালোবাসে। আমরা শুনুন, এবার চণ্ডীদাস কলম ধরে নিজের দেওয়ায় বসে গেল। গীত গোবিন্দ শ্লোক লিখবে, মনেতে চিন্তিল। গীত গোবিন্দ শ্লোকখানা লিখছেন, লিখতে লিখতে তার কলম থামছে কেন? সে শ্লোকটা লিখতে চাইছে, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি বদবল্লভ মুদারাম বাণী। এই লেখাটা জয়দেব লিখিতে নাড়লেন তিনি। কেন? মনে মনে ভাবলেন, এ গরল খণ্ডন করতে যদি ভগবান রাধারানী যুগলপদ তার মাথায় চাপিয়ে নেয়, তাহলে এই পাপের যে গরল, এই পাপটা খণ্ডন হবে, তা নাহলে খণ্ডন হবে না। জয়দেব মনে মনে ভাবছে, ভগবানের মাথায় রাধারানীর পাটা চাপিয়ে দিয়ে করে অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। রাধার পা যদি ভগবানের মাথায় চাপানো যায়, তাহলে আমার ভগবানের অপমান করা হবে। লিখতে পারলেন না বাবা। লিখতে লিখতে তার আমার কলম থেমে গেল। জয়দেবের স্ত্রী পদ্মাবতীর নিকটে দাঁড়ালো। জয়দেবের স্ত্রী নাম পদ্মাবতী। ওরে পদ্মা বলে, পতি গো কেন বিষণ্ণ বদন, সত্যভাবেই আমার কাছে করো আজ বর্ণন। জয়দেব বলল, জনপদ্মা, আমি একটা শ্লোক লিখতেছিলাম। এই শ্লোকের মাঝখানে যে শ্লোকটা রচনা করব মনোভাব নিয়েছিলাম, রাধারানীর মাথা, রাধারানীর যুগলপদ যদি ভগবানের মাথায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই শ্লোকটা আমার সংশোধন হবে, আর এই পাপ গরল খণ্ডন হয়ে যাবে। আমি কি করে লিখি বলো তো বাবা? তাই লিখতে লিখতে আমার কলমে থেমে গেল। ওরে যা হবার হইয়াছে, পদ্মা কথা শুনে চলো, যা হবার হলো। পদ্মা কাজ করো, ওগো তেল গামছা দাও পদ্মা, আমি স্নান করে আসি। স্নান করে এসে সে মনে করিব তোমার এপোকাশি। বাবা বাবা, পদ্মাবতী মনে মনে ভাবছে, পতি বিষণ্ণ বদনে, বিষণ্ণ বর্ণা স্নান করতে গেল, শ্লোকখানা লিখতে পারল না। পদ্মা কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলছে, হে ঠাকুর, আমার পতির বিষণ্ণ বদন, তোমার এই শ্লোক লিখতে গিয়ে ঠাকুর ভক্তাধিনী গোবিন্দ, আমার পতির মনস্কামনা কি পূরণ হবে না? ওরে ভক্তাধিনী গোবিন্দ, আমার
বাবা জয়দেবের বেশ ধরে সেদিন হাজির হয়ে গেলেন ঠাকুর জয়দেবের আগানে। ওরে যে বটুকখানা ঘরে যে দেওয়ায় জয়দেবের শ্লোকে লিখতেছিল, আমার শ্লোকখানি সংশোধনে করে ভোজনে বসে গেল। পদ্মাবতী ভোজনে করিয়ে তাকে তাম্বুলে হাতে দেয়। পদ্মার হাতে তাম্বুলে খাইয়ে গোবিন্দই আমার কি যে স্বাদ পায়। গোবিন্দ যখন চলে গেল পদ্মায় সেবাই বসে গেল। স্নান করে জয়দেবে গোস্বামী আবার ফিরে এলো। জয়দেব মনে মনে ভাবছে পদ্মা আমাকে সেবা না দিয়ে কোনোদিনই সেবা নেয় না, আজকে সেবা নিল কেন? কিছু না বলে জয়দেব গোস্বামী ঘরে গিয়ে দেখছে আমার যে শ্লোকটা অসংশোধন ছিল সেটা পরিপূর্ণভাবে সংশোধন হয়ে গেছে। তখন জয়দেব মনে মনে ভাবছে ধন্য হলো আমার পদ্মাবতী, আমি এত চিন্তা করি গোবিন্দ দর্শন হলো না, গোবিন্দ প্রসন্ন হলো না, গোবিন্দের সেবা পেলাম না। আর সেই পদ্মা গোবিন্দের দর্শন পেল, গোবিন্দের প্রসাদ খাচ্ছে। জয়দেব বলছে পদ্মা গো তুমি একা খেয়েও না, পদ্মা আমায় একটু দাও না তুলে, দাও না তুলে, পদ্মা আমায় একটু দাও না তুলে, দাও না তুলে, আমি ওই প্রসাদ খাবো বদনে ভোজে গৌরী আনন্দ একবার হরি হরি। দাও না তুলে। বলো এরপর আর কি বোঝাবো তোমাকে? আজ নারী নিন্দা করছো, নারী না থাকলে পুরুষ এক পাও চলার উপায় নাই। তা আমি বলেছিলাম হ্যাঁ পোয়াতাকে একটু তুলবো, পোয়াতার একবার বলবে, তাহলে আমি ছেড়ে দিই নাকি বলছেন গান? আর একটু বলবো বলছেন নাকি? না পোয়াতা একটু বলুক কেন, আমি তো দু চার কথা বললাম। তাই শোনো, এই নারীর সাধনা করো, নারীর সাধনা করলে তবে বাঁচবে। সবাই স্বামী হইতে পারে না গো, সবাই স্বামী হইতে পারে না। আচ্ছা ও দাদা আপনি বৌদির কাছে কতক্ষণে স্বামী? 3 মিনিট 5 মিনিট। তারপর বৌদি যদি বলে ও গো তুমি আমার স্বামী হও, আপনি কি বলবেন? বলবেন আর স্বামী হব না। ওরে আর স্বামী হব না, ওরে কা পুরুষের পরিচয় হয় আর স্বামী হব না। কিন্তু স্বামী হইতে গেলে স্ত্রীর সাহায্য চাই। নারী যদি পুরুষকে বাঁচাবো মনে করে তবেই বাঁচবে, হরি বল হরি বল। আর যদি মনে করে আমি মেয়ে রেখে দেবো তাহলে মরেই থাকবে না। তাহলে আমাদের হাতে তোমাদের জীবন মরণ। মরাটা বলতে আমার আত্মা বেরিয়ে গেল, এ মরাটা মরা নয়। এই আত্মা বেরিয়ে গেল আমরা মরে গেলাম, এ মরাটা মরা নয়। আমরা মরেই আছি, আমরা যখন মরবো মরাতেই মরবো, হরি বল হরি বল। দেখুন আমার বয়স ধরুন, আমার নাম সনদ সাহা, আমার মোটামুটি 58 বছর বয়স হয়ে গেল, 60 হইতে চললাম। তা যে 60টা হয়ে গেছে এ 60 আর আসবে না। তা যেটা চলে গেছে এটা আমার মরে গিয়েছে নাকি গো? তাহলে মরে গেছে। কথাই বলে মানব জন্ম ঘুরি ফিরি এক জন্ম নয়, 2.5 বার হয়েছে মরণ, আর 1 বার মরলি হয়। 2.5 বার আমি মরে বসে আছি। প্রথম কখন মরলাম? প্রথম মরিছে আমি বাবার মাথায়, বাবা মাকে মেজে মেজে মাথায় রেখেছিল, বাবা মেজে আমার মা দিয়ে গর্ভে বাসা দিল, মা আমাকে মেজে এই পৃথিবীর বুকে দিল, 2 বার মরণ হয়ে গেল। আর আজ মরা হয়েছে আমি বউর কাছে, হরি বল হরি বল। আর আজ মরা হলি হইয়াছে, হরি বল হরি বল। আর 1 বার মরলি শেষ। তাহলে যেটুকু বেঁচে আছো এটুকু আমার জোরে আছো। তাই শোনো, এই নারীর সঙ্গে সাধনা করতে গেলে একটা পদ্ধতি চাই। তাই মহান বললেন
সুবর্ণের ঘটি রসে পরিপাটি সন্মুখী পুরিয়া রেখো। সুবর্ণের ঘটি রসে পরিপাটি সন্মুখী পুরিয়া রাখো। খাইতে খাইতে পেন্না ভরিলে তাহাতে ডুবিয়া থাকো। এ রসপান দিবস রজনী অঞ্জলি বুড়িয়া খায়। খরচ হইলে দ্বিগুণ বাড়াইয়া উছলে পড়িয়া যায়। রজনী দিবসে রবে পরপাশে স্বপ্নে দেখিবে লেহা। একত্রে থাকিবে নাহি পরশিবে ভাবিনি ভাবিরে দেহা। এ দুটো চরণ শীতল জানিয়া শরণ লইলাম আমি। ভগবান রাধারানীকে বলিছে রাধে পরনা ভাবিও তুমি। হরি বল হরি বল। এই ভাবধারা যে পুরুষ চলবে সে বাঁচবে। তারা নাগরদোলায় চাপবে, তারা নাগরদোলায় নামবে, নাগরদোলা থেকে রুমাল ফেলবে, রুমাল তুলবে। আর যারা জানে না তারা দুপাক খেতে খেতে বললো আমাকে নামিয়ে দাও হরি বল। তাই বলছে ওপেন ওপেন নাগরদোলায় চড়বি যদি আগে ঘষিয়া। ওপেনে নাগরদোলায় চড়বি যদি আগে ঘষিয়া। নাগরদোলায় চড়বি আগে ঘষিয়া। নাগরদোলায় চড়বি যদি আগে ঘষিয়া। নাগরদোলায় চড়বি যদি আগে ঘষিয়া। প্রেমে নাগরদোলায় চড়বি যদি আগে ঘষিয়া। প্রেমে নাগরদোলায় চড়বি প্রেমে নাগরদোলায় চড়বি যদি আগে ঘষিয়া। প্রেমে নাগরদোলায় চড়বি যদি আগে হুশি। মাননীয় জনগণ, গান গানে খুব দেহতত্ত্ব গান। কলা বিক্রি করব কিন্তু খোসা ছাড়িয়ে নয়। খোসা ছাড়াইলে আমার কলা আর বিক্রি হবে না। মাছি বইলে ভ্যান ভ্যান করবে, খদ্দের পালিয়ে যাবে। হ্যাঁ, তাহলে অন্তরে বুঝতে হবে আমার গানখানা আমি কোন ভাষায় বলতে চাইছি। আমাদের মেলাতে নাগরদোল্লা আছে, মেলাতে নাগরদোল্লা আছে। আর আমরা ঘরে ঘরে নাগরদোলা পুষে রেখে দিয়েছি নাকি গো, হরি বল হরি বল। ওই মেলা যে নাগরদোল্লা আছে তারও খুঁটি দুটো, আমাদের ঘরের নাগরদোল্লা খুঁটি দুটো। তাই বলছে প্রেমে নাগরদোলাই চড়বি যদি আগে হুঁশিয়ার। যারা চাপতে জানে চাপবে, আর না চাপতে জানলে তাদের পাক, যেই পাক লেগে যাবে না, বললো ভাই পয়সা যাই যাক আমাকে নামিয়ে দাও। ও তারা পাক খাইতে পাক লাগিয়ে ফেলবে। ওরে পাক খাইতে পাক লাগিয়ে ফেলবে, চোখে খেলবে অন্ধকার। খুঁটি কটা দুটো নাকি গো, সে খুঁটি দুটো কোনটা? এই দেখুন এই পা দুটো না, হরি বল হরি বল। দোলার দুটো খুঁটি সার দেখে অপরূপ পাহাড়। আর একসঙ্গে পাখাচ্ছে 16 জনা প্যাসেঞ্জার। একসঙ্গে পাখাচ্ছে 16 জনা প্যাসেঞ্জার। দোলা দেখলে চোখে মন হবে সবার। আর দেখলে চোখে মন হবে সবার। ওরে এমনি আকর্ষণ দোলা, এমনি আকর্ষণ দোলা, এমনি আকর্ষণ। নাগরদোলায় চড়বি যদি আগে হুঁশিয়ার। প্রেমে নাগরদোলায় চড়বি যদি আগে হুঁশিয়ার। আচ্ছা দোলা কোন দিকটা ভালো লাগে গো? চাপা সময় ওই ওটার সময় ভালো লাগে না নামার সময় ভালো লাগে? হরি বল হরি বল। দোল্লা সেই ওটার দিকটা ভালো লাগে না নামার দিকটা ভালো লাগে? কোনটা? দোল্লা উঠলে ওপরে মজা লাগে ভিতরে, আর নিচেই নামবো
সময় হলে গায় ওঠে শিহরে। আর নিচে নামার সময় হলে গান ওঠে শিহরে। তোলা উঠলে ওপরে মজা লাগে ভিতরে, নিচেই নম্বর সময় হলে গায় ওঠে শিহরে। আর নিচে নামার হলে গান ওঠে শিহরে। আবার দু চার পাক খেলে পরে হলো, দু চার পাক খেলে পরে, ওরে দু চার পাক খেলে পরে জ্ঞান হারিয়ে যায় সবার। দু চার পাক খেলে পরে, দু চার পাক খেলে পরে জ্ঞান হারিয়ে যায় সবার। আগে হুঁশিয়ার কেন নাগর দলাই চলবি যদি, আগে হুঁশিয়ার। ওই আমি